চৈত্রের খরায় বসন্তের হাওয়া, নওশেন আর্দ্রতা গল্পের অষ্টম অংশ। ফ্রান্সের রাজধানী প্যারিস, যা পরিচিত ভালোবাসার শহর বা আলোর শহর নামে, কিন্তু এই শহর ঠিক যতটা আলোকিত তার থেকে দ্বিগুণ অন্ধকারে ডুবে আছে। দিনের আলোতে সুন্দর এই জায়গাটি রাতের অন্ধকারে হয়ে ওঠে ভয়ঙ্কর পাতালপুরী। গ্যাংস্টার থেকে শুরু করে মাফিয়া সকলের বাস রয়েছে এই জায়গায়। নারী পাচারের সাথে যুক্ত এই দেশটি অর্থনৈতিক কাজের কালো পৃথিবীর বিরাট অংশ, যার একচ্ছ মালিকানা বর্তমানে এরফাডের, যার সৈন্য বল কোনো এক দেশের সৈন্য সংখ্যা থেকেও 10 গুণ বেশি, যেগুলো বর্তমানে ছড়িয়ে আছে পৃথিবীর সব দেশেই, শুধুমাত্র বাংলাদেশ এবং পৃথিবীর সর্বশেষ দেশ নরওয়ে ব্যতীত। প্যারিসের দক্ষিণ দিকে বিশাল এক জায়গা সুউচ্চ দেয়ালে ঘেরা। এই দেওয়ালের অপর পাশে রয়েছে বিশাল এক মঞ্জিল, যার সম্রাট বা রাজা এরফাড। মঞ্জিলটির চারপাশে 50,000-এর ঊর্ধ্বে গার্ড পাহারা দিচ্ছে। স্বাভাবিক সময়ে এত গার্ড থাকে না, কিন্তু আজকের ব্যাপার ভিন্ন। আর এই ভিন্ন ব্যাপার কোনো ঝড়ের পূর্বাভাস এর থেকে কম না। নিজের আলিশান ঘরে রাখা বিশাল রাজকীয় ডিভানে বসে সিগারেটের ধোঁয়া ছাড়াতে ছাড়াতে এক হাত চলে যায় নিজের বাম পায়ের ওপরে। হাতটা ধীরে ধীরে নিচে নামতেই টের পায় সে এর নিচে আর মাংসের কোনো অস্তিত্ব নেই, কেমন শক্ত একটা লোহা বসানো, যা এখনো তার মাংসের সাথে খাপ খেতে পারেনি, যার কারণে এখনো এরফাড পারে না সোজাভাবে হাঁটাচলা করতে। এরফাডের চোখে স্পষ্ট রাগ ঝলকে ওঠে। নিজের হাতে থাকা সিগারেট নিজের তালুতে পিষে ছুঁড়ে ফেলে দেয়। তোকে ছাড়বো না আমি নীর। তুই টের পাবি, হাড়ে হাড়ে বুঝবি প্রতিবন্ধকতার সাথে বেঁচে থাকা ঠিক কতটা অপমানজনক, কতটা কষ্টের। যখন পারি না নিজের পায়ে অবশিষ্ট মাংস অনুভব করতে, তখন আমার ভেতরে ঠিক কী বয়ে যায়। যখন আমি পারি না মাটিতে সমানভাবে পা রেখে হাঁটতে, আমি জানি তুই আসবি, আর এখানে প্রবেশ করতেই তুই হারাবি তোর পা। ওইটা উপরে ফেলবো আমি, উপরে ফেলবো। শেষের কথাটা চিৎকার করে বলে হেসে ওঠে এরফাড। তার হাসি উল্লাসের মাঝে একজন সাদা কালো পোশাকধারী গার্ড এগিয়ে আসে। স্যার, বন্দি করে আনা 2টা মেয়ের মধ্যে একজন প্রচণ্ড ঝামেলা করছে, একবার আছাড়ও খেয়েছে, তবুও শান্ত হওয়ার নাম নিচ্ছে না। আমরা কি তাকে আঘাত করব? আঘাত কথাটা উচ্চারণ হওয়ার সাথে সাথেই তার গলা টিপে ধরে এরফাড। গার্ডটি ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে লাগলেও এরফাডের মনে বিন্দুমাত্র মায়া হয় না। এক পর্যায়ে গার্ডটির ছটফট থেমে যায়। নিস্তেজ হয়ে পড়তেই ছেড়ে দেয় তাকে এরফাড। অন্য 2টি গার্ড এসে তাকে তুলে নিয়ে যেতে নিবে, তার আগেই হুকুমের সুরে বলে ওঠে, আগে এর জিভ কাটবি, তারপর আগুনের ভেতর একটু পুড়িয়ে আমার প্রিয় পেট ভাগকে দিয়ে দিবি, মনে থাকবে? 2জন গার্ড মাথা নিচু করে বলে ওঠে, ইয়েস বস। এরফাড এবার ছুটে যায় বেজমেন্টের দিকে, যেখানে হাত পা বাঁধা অবস্থায় রাখা হয়েছে আদ্রিতা আর মিথিলাকে। মিথিলা ভয়ে কাঁচুমাচু হয়ে বসে থাকলেও আদ্রিতার মধ্যে ভয়ের ভটাও দেখতে পাচ্ছে না এরফাড, যা দেখে বাঁকা হাসি ফুটে ওঠে তার ঠোঁটের কোণায়। একটা চেয়ার টেনে বসে পড়ে আদ্রিতার সামনে। আই লাইক ইট লেডি। নীরের পছন্দ আছে মানতে আমি বাধ্য। আফটার অল, তার পাশে এমন কাউকেই মানায়, যার চোখে ভয়ভীতি কিছু নেই, আছে কৌতূহল আর তেজ। বয়েজের হাত বাঁধা কেন? খোল খোল। জানিস কে?
মিসেস নীর। নীর যদি জানে, তা জানে না তোদের সব কয়টার হাত কিন্তু কেটে ফেলবে। কথাটা বলেই হো হো করে হেসে ওঠে এরফাড, যেন এই মুহূর্তে অনেক মজার এক কৌতুক বলেছে সে। আদ্রিতা ভ্রু কুঁচকে তাকালো এরফাডের দিকে। আদ্রিতা কিছু বলবে তার আগেই মিথিলা ভয়ে ভয়ে বলে ওঠে, নীরের পছন্দ আমি ওই মেয়ে না, ওই তো একজন সাধারণ স্টাফ। আমি নীরের উঠবি। ইরফান এবার হেসে উঠে চোখ ঘুরিয়ে তাকায় মিথিলার দিকে উপরে নিচ। মিথিলার পরনে এখনো একটা পার্টি গাউন। কালকে নিজের সংগৃহীত শেষ করে আবার বেরিয়েছিল পার্টি করতে, আর সেখান থেকেই তাকে তুলে আনা হয়। লিসেন লেডি, নিজেকে নীরের পছন্দ বলো। লুক অ্যাট ইওর স্টেপ। খালি চেহারা আর বাপের সম্পত্তি হলেই নীরের পছন্দ বা নীরের মিসেস হওয়া যায় না বোকা মেয়ে। তোমার ব্যাকগ্রাউন্ড তো আমি জানি, আর সে তো নীর। তার বাড়িতে প্রবেশ করা পিঁপড়ারও আশি গোষ্ঠীর নারী নক্ষত্র বলে দিবে। আর তুমি, যার কাছে বয়ফ্রেন্ড আর কাপড় বদলানো এই ব্যাপার, যে প্রতি সপ্তাহে আলাদা আলাদা ছেলের সাথে রুম ডেটে যায়, আর তাকে করবে নীর চৌধুরী বিয়ে। হাহা। নীর তার জিনিসের উপর কারো নজর অবধি সহ্য করে না, আর তো ছোঁয়া। তোমাকে এখানে আনার কারণ শুধুমাত্র নীরকে কনফিউজড করা, এর বেশি কিছু না। আর তোমার দেশের আইন ব্যবস্থাকে একটু উত্ত্যক্ত করা। একবার আমার 100 মেয়ের কন্টেইনার ধরে ফেলেছিল, তার বদলা নিলাম আর কি। মিথিলা হতভম্ব হয়ে তাকিয়ে রইল বিদেশি এই পুরুষের দিকে। কিছুদিন আগে ক্লিন শেভ করার কারণে ফর্সা গালে খোঁচা খোঁচা দাড়ি উঠেছে, এলোমেলো চুল, কালো আর সাদার সংমিশ্রণের চুল। এই ভয়ঙ্কর রূপটির হাবভাব আর কথাবার্তার মধ্যে বিরাট তফাৎ। হালকা ব্রাউন হেজেল চোখগুলোতে মায়া নেই, আছে শুধু নিষ্ঠুরতা। কি ভয়ঙ্কর এক চাহনি তার। মিথিলার শরীর কেঁপে ওঠে। হাত পা বাঁধা অবস্থায় কেউ কারো প্রেমে পড়তে পারে, তা জানা ছিল না মিথিলার। মিথিলাকে এইভাবে তাকায়ে থাকতে দেখে হাসে এরফাড। চেয়ারটাকে মিথিলার এদিকে টেনে নিয়ে তার মুখের সামনে বসে। ডান হাত মিথিলার চুলের মাঝে গলিয়ে দিয়ে তাকে নিজের দিকে টেনে আনে। আদ্রিতা এইসব দেখে অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়, কিন্তু মিথিলার চোখ বড় বড় হয়ে যায়। এরফাড অনেকটা নেশা জড়ালো কণ্ঠে বলে ওঠে, হোয়াট টু টেস্ট মাই লিপস। মিথিলা হতবাক, হতভম্ব। কিছু বলার আগেই তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয় এরফাড। মিথিলা কয়েক সেকেন্ডের জন্য অপ্রস্তুত হলেও সে যখন সাড়া দেয়, ঠিক তখনই এরফাড সরে আসে। নট সে বেড, বাট ইউ আর নট মাই টাইপ বেবস। রিও পানি দে। রিও পানি এগিয়ে দিতেই এরফাড তা দিয়ে নিজের ঠোঁট পরিষ্কার করে সম্পূর্ণ পানি ছুড়ে দেয় মিথিলার মুখে। হোয়াট দ্য হেল। মিথিলা বলতে দেরি, এরফাডের হাতে ছুরি ধরতে দেরি হয় না। রাগে হিসিয়ে বলে ওঠে, হুশ, একদম গলা উঁচু না, না হলে একদম গলার রগ বরাবর ছুরি চালাবো। কথাটা বলে এরফাড উঠে দাঁড়ায়, গার্ডের সামনে দাঁড়িয়ে বলে ওঠে, ভুলেও ওর ওপরে। আদ্রিতার দিকে ইশারা করে, একটা আঙুলও ছোঁয়াও যেন না লাগে। আর মিথিলার দিকে তাকিয়ে বলে, ওই স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়ের মুখ থেকে একটা শব্দ বের হলেও একদম গলা নামিয়ে দিবি। কথাটা বলেই এরফাড বেরিয়ে যায়। আদ্রিতা আর যাওয়ার দিকে তাকিয়ে তাচ্ছিল্যের সুরে মনে মনে বলে ওঠে, এত বড় মাফিয়া, কিন্তু এটা বুঝলো না আমি নীর রুদ্র চৌধুরীর ভালোবাসা না ঘৃণা। হয়তো নীর আসবে ঘৃণার জন্য, আর নয়তো শত্রুর সাথে মোকাবিলার জন্য, কিন্তু ভালোবাসার জন্য না। কারণ আমার গল্পে বসন্তের হাওয়া বইবে না। তীব্র খরার তাপে বসন্তের হাওয়াও মুখ ঘুরিয়ে চলে যাবে।
এখন শুধু দেখার পালা কি হয়। ইরফান আবার ঘুরে আসতেই আদ্রিতা বলে ওঠে, এই যে মিস্টার মাফিয়া, মানুষ মেরে তো অনেক টাকাই ইনকাম করেছেন, কিপটামি না করে একটু খেতে দিলেও তো পারেন। উপস্থিত সকল গার্ড হতভম্ব। মিথিলা শুকনো ঢোক গিলে বিড়বিড় করে বলে ওঠে, এই মেয়ে বাঘের মুখের সামনে গিলে লাফালাফি করছে, কখন বলে লেজে টান দিবে তার নাই ঠিক। এর চেয়ে ভালো হতো এরিকের সাথে বিদেশ ট্যুরে যেতাম, সব হয়েছে ড্যাডের জন্য। ধ্যাত, এখন এই কোন মুসিবতে পড়লাম, উফ। আর তার উপরে কিডন্যাপের এত সুন্দর একটু ইগো আছে কিন্তু। কত সুন্দর, আমি তো প্রেমে পড়ে গেছি। মন চাইছে একদম ড্যাডকে বলে তুলে নিয়ে যাই, কিন্তু তা কি আর সম্ভব? এই শালা একদম কারাকমাল। সো ফ্রেন্ডস, গল্পটি কেমন লাগলো জানাবেন। এখন থেকে নিয়মিত গল্প পাবেন। ধন্যবাদ সবাইকে।